আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলব ভেরিকোসিল নিয়ে। ভেরিকোসিল নিয়ে এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওতে আমি ভেরিকোসিল কি, ভেরিকোসিল কেন হয়, প্লাস ভেরিকোসিল ডায়াগনোসিস করার উপায় কি এবং ভেরিকোসিল হলে প্রাথমিকভাবে আমাদের করণীয় কি সে বিষয়ে আমি আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো ভেরিকোসিলের চিকিৎসা নিয়ে, অর্থাৎ ভেরিকোসিল হলে কি ধরনের ওষুধ খাওয়া যায় বা কি ধরনের সার্জারি করতে হয় সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই ধরনের সার্জারিতে কিরকম টাকা খরচ হতে পারে সে বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভেরিকোসিল কি এ বিষয়ে আপনাদের অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে। ভেরিকোসিল হচ্ছে অন্ডকোষের এক ধরনের শিরা ফোলা রোগ এবং এই ভেরিকোসিল ডায়াগনোসিস আমরা মূলত ক্লিনিক্যাল পরীক্ষা করে এবং একটা আল্ট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করে থাকি এবং ডায়াগনোসিস করে এটাকে মূলত আমরা তিনটা গ্রেডে ভাগ করে থাকি: গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। আপনার ভেরিকোসিল যদি অলরেডি গ্রেড 3 তে চলে যেয়ে থাকে সেক্ষেত্রে আসলে অপারেশনই একমাত্র উপায়। ওষুধ খেয়ে এ ধরনের গ্রেড 3 যে ভেরিকোসিল সেটা কমানো যায় না। এখন গ্রেড 1 বা গ্রেড 2 এর ক্ষেত্রে অনেক সময় আমরা ওষুধপত্র ইউজ করে থাকি। বাট আমি আগেই বলি যে ওষুধে আসলে খুব বেশি ভালো কাজ করে না। অনলি 20-30% ক্ষেত্রে, অর্থাৎ মাত্র 20 থেকে 30 ভাগ ক্ষেত্রেই মূলত কাজ করে। এবং এই ধরনের ওষুধ দিলে দীর্ঘমেয়াদী ওষুধ দিতে হয়, অর্থাৎ 2 থেকে 3 মাস পর্যন্ত এই ধরনের ওষুধ চালাতে হয়। তো আমরা মূলত এইসব ক্ষেত্রে, অর্থাৎ গ্রেড 1 বা গ্রেড 2 এর ক্ষেত্রে অবজারভেশনে থাকতে বলি রোগীকে। অর্থাৎ এটা বাড়ে কিনা সে বিষয়ে মাঝে, মাঝে আল্ট্রাসোনোগ্রাফি করে দেই। এবং হচ্ছে এক ধরনের পেইন কিলার দিয়ে থাকি। যদি ব্যথা হয় সেক্ষেত্রে আমরা পেইন কিলার খেতে বলি। আর ওষুধ হিসেবে আমি যেটা বললাম, ওষুধ হিসেবে আমরা নরমালাম এক ধরনের ট্যাবলেট দিয়ে থাকি 2 বেলা করে। এ ধরনের ট্যাবলেটটি আপনি 2 থেকে 3 মাস সেবন করলে কিছুটা উপকার পেতে পারেন। অলরেডি আমি আগেই বলেছি যে মাত্র 20 থেকে 30 ভাগ ক্ষেত্রে এটা মূলত কার্যকর হয়। তো এখন গ্রেড 3 তে যদি চলে যায়, অথবা গ্রেড 1 বা গ্রেড 2 র পেশেন্ট বাট এই মুহূর্তে চিকিৎসা চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে সার্জারি হচ্ছে একমাত্র ভরসা। এবং সার্জারি করলে এই ধরনের অপারেশনের ক্ষেত্রে 80 থেকে 90% ক্ষেত্রেই কার্যকর হয়। কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে কার্যকর হয় না, সেটা অপারেশনের টেকনিকের কারণে হয়ে থাকে। অনেক সময় সার্জনের এক্সপেরিয়েন্স যদি কম থাকে সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। তবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে সার্জারি হওয়ার পরে রিকারেন্স হওয়ার হার কেমন? হ্যাঁ, এই সার্জারি করার পরে পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই সম্ভাবনা দূর করার জন্য আপনাকে অবশ্যই এক্সপার্ট সার্জনের কাছে এবং খুব ভালো টেকনিকে করতে হবে। সেক্ষেত্রে রিকারেন্স হওয়ার হার একদমই কম। এখন আসুন যে আমরা কি ধরনের সার্জারি করে থাকি এবং এই ধরনের সার্জারিতে কস্ট আপনার মানে অর্থাৎ খরচ কিরকম হতে পারে। তো এই ভেরিকোসিল সার্জারি মূলত দু ধরনের হয়। একটি হচ্ছে ট্রেডিশনালি আমরা কেটে করে থাকি এবং আরেকটি হচ্ছে আধুনিক টেকনোলজি, অর্থাৎ আমরা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে করে থাকি। অর্থাৎ আপনারা যেটা কম্পিউটারের মাধ্যমে অপারেশন বলে বুঝে থাকেন সেই ধরনের সার্জারি আমরা করতে পারি। তো চলুন প্রথমে ল্যাপারোস্কোপি নিয়ে একটু কথা বলি। ল্যাপারোস্কোপিটা আধুনিক টেকনোলজি। ল্যাপারোস্কোপির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কাটাছেঁড়া কম লাগে। যদিও ভেরিকোসেল সার্জারিতে এমনিতেই খুব স্বল্প পরিমাণে কাটতে হয়, ল্যাপারোস্কোপিতে কাটাছেঁড়া একদমই কম। সেক্ষেত্রে শুধু কেটে আমরা যে অংশটা ডায়ালেটেড সেই অংশে আমরা একটা ক্লিপ দিয়ে চলে আসি এবং পেশেন্ট দেখা যায় যে মাত্র একদিন হাসপাতালে থাকতে হয়, এরপরে আমরা ছুটি দিয়ে দিই। তো ল্যাপারোস্কোপির যেটা সমস্যা হচ্ছে দুটা। এক নম্বর সমস্যা হচ্ছে ল্যাপারোস্কোপিতে রিকারেন্স হওয়ার হার রিলেটিভলি ওপেন সার্জারি থেকে কিন্তু বেশি। এটা আধুনিক টেকনোলজি, বাট রিকারেন্স হওয়ার চান্স কিন্তু বেশি। এবং ল্যাপারোস্কোপিতে খরচ অনেক বেশি হয়। ধরুন আপনি যদি খুব ভালো সার্জারি ভালো হাসপাতালে করতে চান, যেমন স্কয়ার, এভারকেয়ার এই ধরনের হাসপাতালে করতে গেলে আপনার এই ধরনের সার্জারির কস্ট 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত চলে যেতে পারে। মধ্যম মানের সার্জারিতে, মধ্যম মানের হসপিটালগুলোতে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা কম আসবে। তাও আপনার 40 থেকে 50,000 বা 60,000 টাকার কাছাকাছি চলে আসে যদি আপনি ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে চান। এখন আসুন ট্রেডিশনাল যে কেটে করার যে বিষয়টা সে বিষয়ে। আমি নিজে পার্সোনালি আমি পক্ষপাতী হচ্ছে কেটে করার ক্ষেত্রে। কারণ কেটে করলে আপনার রিকারেন্স হওয়ার হার অনেক কমে যায় এবং অধিকাংশ সার্জনই এবং ইউরোলজিস্ট স্যাররা তারা আসলে কেটে করার কথাই বলে থাকে। তো এই কেটে করাটাই ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে নরমালি আমরা কেটে করি। আরেকটা হচ্ছে কেটে যখন করি তখন আমরা এক ধরনের লুপ ইউজ করে থাকি। অর্থাৎ মাইক্রোস্কোপিক লুপ ইউজ করে করা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে ভেইন আইডেন্টিফাই করতে অনেক সুবিধা হয় এবং রিকারেন্স হওয়ার হারও অনেক কমে যায়। যেটাকে আমরা মাইক্রোস্কোপিক সার্জারি বলে থাকি। এখন মাইক্রোস্কোপিক মানে আসলে যে আমরা মাইক্রোস্কোপ ইউজ করে থাকি ব্যাপারটা এরকম না। এটা এক ধরনের আমরা দেখার জন্য লুপ ইউজ করে থাকি। সেই লুপ ইউজ করলে দেখা যায় যে পরবর্তী সময়ে রিকারেন্স হওয়ার হার অনেকাংশে কমে যায়। এখন আমরা যে কেটে করি, এই কেটে করাটা কয়েকটা অ্যাপ্রোচে করা যায়। যেমন আপনি ইনগুইনাল সার্জারি করতে পারেন। যারা মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল পারসন তারা এটা ভালো বুঝতে পারবেন। অর্থাৎ একটা হচ্ছে যে আমি আমার যে অন্ডকোষ, অন্ডকোষের উপরের একটা অংশ কেটে করতে পারি। আরেকটা হচ্ছে অন্ডকোষের ওখান থেকে কেটে করতে পারি। তো ইউজুয়ালি অন্ডকোষের ওখান থেকে যদি আমরা কেটে করি সেক্ষেত্রে রিকারেন্স হওয়ার হার রিলেটিভলি কমে যায়।
এখন আসুন যদি আপনারা কেটে করেন সেক্ষেত্রে কিরকম খরচ আসতে পারে। যদি আপনারা কেটে সার্জারি করেন সেক্ষেত্রে আপনারা যদি মোটামুটি বেশ এক্সপার্ট সার্জনের কাছে করতে যান বা সিনিয়র সার্জনের কাছে করতে যান, সেক্ষেত্রে আপনার খরচ আনুমানিক ৫০ থেকে ৬০,০০০ বা ৭০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। আ হাসপাতাল টু হাসপাতাল আসলে খরচ ভ্যারি করে অনেক। আর আপনারা যদি আ মোটামুটি মধ্যম মানের হসপিটালে আপনারা যদি যান, সেক্ষেত্রে আরেকটু খরচ কম হবে। সেক্ষেত্রে ৩০ থেকে ৪০,০০০ টাকার মধ্যেই আপনি ফুল অপারেশন করতে পারবেন। তো এটি হচ্ছে আসলে আমি বেসরকারি হাসপাতালের খরচের কথা বললাম। এর বাইরে আমাদের সরকারি যে হসপিটালগুলো রয়েছে, সেই হসপিটালগুলোতে এই ধরনের সার্জারি আমরা রেগুলার বেসিসেই করে থাকি। যেমন আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কাজ করি, সেখানে আমরা এই সার্জারি নিয়মিত দফাতেই করে থাকি। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে সার্জারি হয়। পিজি হাসপাতাল বা যেটা পিজি হাসপাতাল নামে পরিচিত, সেই পিজি হসপিটালেও এই সার্জারি হয়। এবং হচ্ছে যে জেলা শহরের সবগুলো বড়, বড় হসপিটালে, সরকারি হসপিটালগুলোতে এই ধরনের সার্জারি আপনারা করতে পারেন। এবং খরচ অনেক কম হবে। সেক্ষেত্রে আপনি মেক্সিমাম ৫ থেকে ৭,০০০ টাকা খরচের মধ্যেই আপনি এ ধরনের সার্জারি করতে পারবেন। এখন সরকারি হাসপাতালগুলা, যেমন ধরেন আমি সোহরাওয়ার্দী হাসপাতালে কাজ করি। এসব হসপিটালে যেটা সমস্যা আমরা ফিল করি সেটা হচ্ছে যে, যেহেতু রোগীর চাপ অনেক বেশি, সুতরাং এ ধরনের সার্জারি করার জন্য রোগীর অনেকদিন অপেক্ষা করতে হয়। দেখা যায় যে ভর্তি হওয়ার পরে আনুমানিক ১৫ দিন, ২০ দিন, কোনো ক্ষেত্রে ১ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো এটা হচ্ছে সমস্যা। বাট সুবিধা যেটা, আপনার খরচ অনেক কম হবে। আর সরকারি হাসপাতালে অনেক মানসম্মত, অনেক ভালো, ভালো সার্জন থাকেন, সিনিয়র সার্জন থাকেন। তারা সার্জারিটা করে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় যে মানের খুব বেশি পার্থক্য হয় না। বেসরকারি হাসপাতালের সুবিধা হচ্ছে যে আপনি ডে টু ডে বেসিস এ করতে পারেন। অর্থাৎ যেদিন যাবেন সেদিনই সার্জারি করে চলে আসতে পারেন। তো সুতরাং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এবং আপনার সুবিধা অনুযায়ী সার্জারি করবেন। আর সার্জারি সম্বন্ধে আমি ওভারঅল একটা আইডিয়া দিলাম। এই ধরনের সার্জারিতে দেখা যায় যে কমপ্লিকেশনস সম্বন্ধে অনেকে জিজ্ঞাসা করেন যে কি ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের সার্জারিতে ইউজুয়ালি আসলে খুব বেশি কমপ্লিকেশনস হয় না। যেমন খুব বেশি একটা রক্তপাত হয় না। সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে ১ নম্বরে আমি যেটা আগেই বললাম, রিকারেন্স হতে পারে আপনার, অর্থাৎ আবার হওয়ার একটা চান্স আছে। এইজন্য আপনাকে একটু ভালো সার্জনের কাছে যেতে হবে, ভালো হসপিটালে যেতে হবে যাতে রিকারেন্স হওয়ার চান্স অনেক কম হয়। অনেক সময় দেখা যায় যে অপারেশনের পর অন্ডকোষে পানি জমে। সেই পানি জমার জন্য আমরা অনেক সময় দেখা যায় যে সেকেন্ড একটা সার্জারি করতে হয়। এটা সব ক্ষেত্রে আমি বলছি না। মাঝে, মাঝে ২-১ সময় এটা হতে পারে। তো এই ধরনের কমপ্লিকেশনস গুলা হতে পারে। তো এই তো। আর এই সংক্রান্ত যদি আপনাদের আরো কিছু জানার থাকে, আপনারা আরো যদি কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।